গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। সেটি হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট এবং তহবিলের টাকা নিয়ে এই কোনো বিধায়ক কিছু প্রশ্ন তুলেছেন এবং কিছু অভিযোগের আঙ্গিকে চিঠি জমা দিয়েছেন। তো এখন এই যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের তহবিল, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের টাকাটা ভালো টাকা নাকি বিতর্ক আছে, তো এই ধরনের যে বিতর্কটাকে চাটন ঋত এবং অন্য কিছু কয়েকজন বিধায়ক তারা যে একটি বিতর্কে আনার চেষ্টা করেছেন, তো সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত বক্তব্য আর একটু নথি আপনাদের দেখাবার আছে। বিষয়টা হচ্ছে এরকম যে তৃণমূল কংগ্রেসের এই যে ব্যাংক অ্যাকাউন্ট বা তৃণমূল কংগ্রেসের টাকা বা তৃণমূল কংগ্রেসের সঞ্চয়, এটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, এখতিয়ারও নেই। আমি এ নিয়ে খুব একটা আপনাদের আলোকপাতও করতে পারবো না, কারণ আমার কাছে ইনফরমেশন নেই। এটুকু জানি দলটা 1998 সাল থেকে আছে, ফলে দীর্ঘদিনের এত সাংসদ, এত বিধায়ক, এত কর্মীদের রক্ত জল করা, নানাভাবে কেউ চাঁদা দিয়েছেন, কেউ মানে যা যা আছে ওইভাবে করতে 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 তৃণমূলের একটা অডিটেড লিগাল একটা ফান্ড একটা দলে থাকতেই পারে, সেটা অন্য দলেরও আছে, অনেক বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে যারা প্রশ্ন তুললেন, অর্থাৎ চাটন ঋত এবং তার সঙ্গে আর যে দু তিনজন প্রশ্ন তুললেন যে এই টাকাটা তৃণমূলের অ্যাকাউন্টে ঠিক টাকা আছে না নেই, তৃণমূলের অ্যাকাউন্টে নজর রাখা হোক, তৃণমূলের অ্যাকাউন্টে। তো এই বিষয়ে আপনাদের শুধু বলবো যে এই চাটন ঋত যে উলুবেড়িয়া পূর্ব থেকে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছেন এবং প্রচারে ভিডিও ছেড়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, এসব ভিডিও টিডিও তো করেছেন। প্রশ্নটা হচ্ছে চাটন ঋত চিঠি দিলেন ব্যাংকে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি এর আগের দিন প্রশ্ন রেখেছিলাম, তো আমরা যারা বিধানসভায় বা নির্বাচনে দাঁড়িয়ে জিতেছি, আমাদের খরচের একটা হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। অর্থাৎ আমরা ভোটে তার একটা গাইডলাইন আছে, এত খরচা করা যায়, এত খরচা করা যায় না আছে। তাতে দেখা যাচ্ছে যে চাটন ঋত তিনি খরচা যেটা করেছেন, তার মূল খরচা হয়েছে ভোটে তার দাবি অনুযায়ী 26,86,036 টাকা, 26,86,036 টাকা গ্র্যান্ড টোটাল। এটা তিনি তার সই করাও আছে। এটা আবার যেন না বলেন যে আমার সই নয়, মানে ওনার সই ইলেকশন কমিশনে। তো কত খরচা বলছেন, মানে ওর দাবি, ইলেকশন ওনার দাবি মানছে কিনা কমিশন সেটা আমার দায়িত্ব নয়, ওর দাবিতে যে উনি যা যা খরচা করেছেন 26,86,036 টাকা। ইন্টারেস্টিংলি ওই 26,86,000 টাকার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূলের ওই অ্যাকাউন্টটা থেকে গেছে। 26 লক্ষ টাকা একজন প্রার্থী বিধায়ক হওয়ার জন্য নিজের প্রচারে খরচা করেছেন, আর তার সই করা, তার দেয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে এইচডিএফসি ব্যাংক থেকে আরটিজিএস হয়েছে 25 লক্ষ টাকা, খাতে দেখানো হয়েছে পার্টি ডোনেশন। অর্থাৎ চাটন ঋত পার্টির অ্যাকাউন্ট, পার্টির টাকা নিয়ে প্রশ্ন করছে, যে চাটন ঋত শুধুমাত্র পার্টির সিম্বল, পার্টির প্রতীক, পার্টি কর্মীদের রক্ত জল দিয়ে নির্বাচন করেছে তা নয়। 26,86,000 টাকা নির্বাচনে এমএলএ হতে যে খরচা করেছে, তার মধ্যে 25 লক্ষ টাকা পার্টির সেই অ্যাকাউন্ট থেকে এসছে, যা নিয়ে সেই লোকটা প্রশ্ন করছে। এটা কি করে হতে পারে? এখানে আপনাদের আমি দেবো তথ্য এবং
এটা ওয়েবসাইটে আছে ইলেকশন কমিশনের, কোনো গোপন তথ্য দিচ্ছি না। এই সইটা যেন বলে আমি করিনি, এরকম যেন স্টেটমেন্ট না আসে। তাহলে যে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলো থেকে 25 লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে এমএলএ হওয়ার জন্য। মোট খরচা 26,86,000 টাকা, আর তার মধ্যে 25 লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে গেছে। আরটিজিএস এর নম্বর হচ্ছে HDFC H0092656880 এগুলো সব মানে ইলেকশন কমিশনের আপনারা সাইটে পেয়েই যাবেন। তাহলে এক হচ্ছে নীতিগতভাবে যে তুমি আজকে বাজার গরম করছো, তুমি চিঠি লিখছো এমএলএ হওয়ার পর, তুমি টাকাটা নিলে কেন? টাকাটা যদি খারাপ থাকে, টাকা যদি খারাপ হয় তুমি টাকাটা নিলে কেন? তৃণমূলের অ্যাকাউন্টে যদি গন্ডগোল থাকে সেই অ্যাকাউন্টের টাকা তুমি নিয়েছো কেন? এটা তো নীতিগত এবং পরে আইনি প্রশ্নেও আসবে এই জিনিসটা। তো তাহলে তুমি টাকাটা ফেরত দাও, তারপর তুমি বড় বড় কথা বলো। তোমার তো এমএলএ হয়ে গেছে, তুমি তো এই টাকাটা দিয়ে নির্বাচন করেছো, প্রমাণিত। কারণ তোমার মোট খরচা হচ্ছে 26 লক্ষ টাকা, 26,86,000 টাকা হচ্ছে তোমার মোট খরচা। আর তুমি পার্টির কাছ থেকেই পেয়েছো 25 লক্ষ। এবার তুমি এমএলএ হয়ে গেছো, এবার তুমি পার্টিকে বদনাম করছো, অ্যাকাউন্টের দিকে রহস্যের আঙুল তুলছো। অ্যাকাউন্টটা ঠিক না ভুল আমি কুণাল ঘোষ তা নিয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, এটা পার্টি বলবে, কারণ এগুলো আমার এখতিয়ারও না, আমি জানিও না। বাট যিনি প্রশ্ন করছেন তিনি তো সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন। দ্বিতীয় আর এক বিপ্লবী সন্দীপন সাহা মোট খরচা করেছেন, তাঁর এফিডেভিটে তাঁর সই করা আছে 27,01,372 টাকা গ্র্যান্ড টোটাল। সন্দীপন সাহা খরচা করেছেন 27,01,370 টাকা নির্বাচনে এন্টালি। চাটন ঋত হচ্ছে পূর্ব উলুবেড়িয়া, সন্দীপন সাহা এন্টালি। তার মধ্যে 25 লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসছে, 25 lakhs। এখানে যেটা রয়েছে কোথা থেকে কে কি খরচা পেয়েছে, তার মধ্যে 25 লাখ টাকা। আর এখানে কলমটায় লেখা আছে, এখানে কলমটায় পরিষ্কার লেখা আছে যে এই যে লামসাম অ্যামাউন্ট রিসিভড ফ্রম দ্য পার্টিজ ইন ক্যাশ অর চেক এক্সেট্রা, তার মধ্যে 25 লক্ষ টাকা পেয়েছে। 25 লক্ষ ধরে নিচ্ছি আরটিজিএস, যাই হোক, তাহলে তো এই পার্টির থেকেই তো 25 লক্ষ টাকা পেয়েছে। তো তাহলে তোমার খরচা হলো 27 লাখ টাকা, তুমি তার মধ্যে 25 লাখ টাকা এই তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে নিয়ে খরচা করলে। এমএলএ হলে প্রথমবার, দুজনেই প্রথমবারের এমএলএ, পার্টির টাকায়, পার্টির প্রতীকে, পার্টির সিম্বলে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছো, পার্টির টাকায় ভোট করেছো। আর আজকে তুমি বলছো ওই অ্যাকাউন্টে পুলিশের হাতে পুলিশ ব্যবস্থা নেই। তাহলে তোমরা টাকাটা ফেরত দিলে না কেন? এই টাকা অবিলম্বে, অবিলম্বে এই টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের কাছে, নইলে এর নীতিগত কিছু হতে পারে না। ওরা যদি মনে করে যে এই টাকায় গন্ডগোল আছে, তাহলে অবিলম্বে এই টাকা ফেরত দিক। যদি মনে করে গন্ডগোল আছে, এই টাকা ফেরত দিক। এরপর একটা বড় কথা আছে, দেশের আইন অনুযায়ী যদি কারুর কোনো নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনটাও অবৈধ। দেশের আইন অনুযায়ী যদি কোনো কারুর নির্বাচনে ব্ল্যাক মানি বা অনৈতিক টাকা ব্যবহার হয়ে থাকে, তাহলে নির্বাচনটাও অবৈধ। সেখানে যদি নিজেরাই বলে যে পার্টির অ্যাকাউন্ট থেকে আমি টাকা নিয়েছি সেখানে তদন্ত দরকার, তাহলে টাকা ফেরত দিয়ে ইস্তফা দিয়ে তারপর তো সাধু সাজবে ভাই। এটা কি করে হতে পারে? ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, চূড়ান্ত একটা
চক্রান্তের জালের মধ্যে দাঁড়িয়ে এইভাবে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলার জন্য কারুর না কারুর পরামর্শে, প্রতিপক্ষের কোনো পরামর্শে এই বিশ্বাসঘাতকেরা এই কাজ করছে। না হলে যারা এমএলএ হয়েছে, প্রথমবারের এমএলএ, পার্টির প্রতীকে, তার আগে তো দিদি 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 যুবরাজ 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 ভাই 26 লাখ 27 লাখ টাকা এক একজন খরচা করেছো, তার 25 লাখ করে পার্টির থেকে নিয়েছো। আর জেতার পরের 1 মাসের মধ্যে সেইটা খারাপ বলে তোমরা পুলিশে চলে গেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারুর কথায় গেছো। তাহলে তোমাদের মুখোশটা খোলো, আগে বলো প্রকাশ্যে বলো আমরা যে দলে যে অ্যাকাউন্ট যে টাকার দিকে আঙুল তুলছি সেই টাকা নিয়ে আমরা ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছি, বিধানসভার বাড়িটায় ঢোকার যোগ্যতা আমার হয়েছে এই টাকাটা ব্যবহার করে, বিধানসভায় ঢোকার যোগ্যতা হয়েছে এই টাকাটা ব্যবহার করে। ফলে এরা যে টাকা, এরা স্পষ্টভাবে নিজেরা প্রেস কনফারেন্স করে বলুক, তৃণমূলের টাকা নেয়ার পর সেই টাকার দিকে আবার আঙুল তুলছে কোন নৈতিকতায়? আর তৃণমূলের টাকা যদি খারাপ হয় তাহলে ওদের নির্বাচনও কিন্তু অবৈধ। তা আপনারা তৃণমূলের টাকা নিয়ে ভোটে জিতেছেন, জেতার পর সেই অ্যাকাউন্ট, সেই দল, সেই টাকার বিরুদ্ধে আঙুল তুলছেন। মানুষ আপনাদের দ্বিচারিতা, নির্লজ্জ দ্বিচারিতা, এটা মানুষের সামনে চলে আসছে। মিটিং হয়েছে, রেজুলেশন বুকটা শোভনদেবের বাড়ি থেকে পাওয়া গেছে, তিনি নিজেই দিয়েছেন। শোভনদেব বাবু এটার খোঁজে 30B হরিশ চ্যাটার্জিতে পৌঁছে গিয়েছিল সিআইডি। শোভনদেব বাবু এক্ষেত্রে বলেছেন সিআইডি কে তিনি নিজেই বাড়িতে ডেকেছিলেন। আমি ওই শব্দ বলবো না, রেজলিউশন সিআইডি কোন একটা বিষয়ে তদন্ত করছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং আমাদের দলের সকলেই আমরা তাতে সহযোগিতা করেছি। ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ পার্টির ইন্টারনাল ব্যাপার, আদৌ এতে তদন্ত হয় কি হয় না সেও বলতে পারবো না। বাট যেখানে তদন্ত করছে সিআইডি সহযোগিতা করেছি, শোভনদেব বাবুর সঙ্গে সিআইডির কি কথা হয়েছে এই নিয়ে কোনো মন্তব্য করবো না। দাদা, সংবাদ মাধ্যমে একটা খবর এসছে যে এই দুঃসময়ে কালীঘাট নেতৃত্বের সঙ্গে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বহু মামলায় তিনি কেন নেই এটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং আমি এরকম কিছু জানি না। এখন যেখানে প্রচুর মামলার বিষয় থাকে একটা মানুষ কত চাপ নেবে? কল্যাণদা একজন দক্ষ আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, আজকের নয়, একদম সিনিয়র মোস্টদের মধ্যে একজন, একদিকে দক্ষ পার্লামেন্টেরিয়ান, সব মিলে, এবং কল্যাণদা বহু মামলা দক্ষতার সঙ্গে লড়ছেন। আমার মামলায় তো কল্যাণদা ওই আদালত অবমাননা, যেটা আমার জোর করে এই রামবাম যারা মামলাটা করিয়েছিল, কল্যাণদা তো লড়াই করেছেন। ফলে এটা সম্পূর্ণ পার্টির ইন্টারনাল ব্যাপার। কল্যাণদা দিনের শেষে আপনারা দুদিন এসব মাথা খাওয়াবেন, তারপর দিন দেখবেন মমতাদির পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে। আর সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে, ইতিমধ্যেই খবর পায়। তো এরকম সূত্রে খবর এরকম আমরা পেয়েছিলাম যে কালীঘাটের বৈঠকে সুমিত রায়কে কেন্দ্র করে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুব বচসা এবং উচ্চগ্রামে মানে কথা চালাচালি হয়েছে। আমি এ নিয়ে একটি মন্তব্য করব। অভিষেক আমার নেতা, আমরা একটা দলের একটা বৈঠকই সারাদিন কতবার যোগাযোগ, এসব নিয়ে কে কি কার সূত্র কোথা থেকে কি ধরনের কি হচ্ছে, আমি এসব নিয়ে কোনো মন্তব্য করব। আপনি সুমিত রায় নিয়ে বলতে চাইলেন আমি না তো? কেউ রাগ করবে? আমি বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি সুমিত রায়ের মুখপাত্র নই। ফলে সুমিত রায়ের সঙ্গে পুলিশ কি করছে এইসব বিষয় আমি একটি মানে প্রশ্নেরও আমি উত্তর দেব না, কারণ সুমিত রায় নিয়ে কথা বলতে গেলে কেউ কেউ আবার রেগে যায়। আচ্ছা কুণাল, বরুণ বিশ্বাসের পরিবার এখন পালা বদলের পর নতুন করে রেল পুলিশ এবং রাজ্য পুলিশের কাছে বরুণ হত্যার তদন্ত নতুন করে হোক সেই দাবি তারা জানাচ্ছেন। বিশ্বাস এবং এই বিষয়ে আরেকটা বিষয় আছে যে গোটা ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা একটা ছিল এবং সেই ভূমিকা খতিয়ে দেখে নতুন সরকারের পুলিশ ব্যবস্থাকে তিনি এই বিষয়ে দাবি জানিয়েছেন। বরুণ বিশ্বাস নিয়ে আমি যদি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি কোনো অভিযোগ বা প্রচার হয়, এই নিয়ে আমি একদম বলতে পারবো না, কারণ এখন সেই কোনো ব্যক্তিকে টার্গেট করার নানা রাজনৈতিক প্রেক্ষিত থাকতে পারে। কিন্তু আমি এটুকু বলবো, বরুণ বিশ্বাস একজন অসামান্য লড়াকু ছিলেন
এবং দুষ্কৃতীরা তাকে খুব কুৎসিতভাবে হত্যা করেছিল। এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং তার পরিবার বা তার এলাকায় লোক, তারা যদি নতুন করে কোনো তদন্ত চান, সে সম্পূর্ণ তাদের ব্যাপার। তার বিরোধিতা অ্যাটলিস্ট আমরা করছি না। তার কারণ এটা অত্যন্ত একটা ওই জায়গায় একটা ত্রাস তৈরি হয়েছিল, একের পর এক ধর্ষণ, একের পর এক নারী নির্যাতন। এটা আগের জমানা থেকে হয়ে আসছিল। সুটিয়া ওই জায়গাটা একটা কুখ্যাত একটা গ্যাং ওখানে অপারেট করছিল। এবং বরুণ বিশ্বাস একজন শিক্ষক মশাই, এবং তিনি তাদের বিরুদ্ধে, সেই দুষ্কৃতী গ্যাংয়ের বিরুদ্ধে জনমত গঠন করা, একটা প্রতিরোধ গড়ে তোলা, সেগুলো তিনি করেছেন। বারবার আক্রান্ত হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত খুন করে দেওয়া হয়েছিল। ফলে তার বাড়ির লোক বা পাড়ার লোক যদি কোনো তদন্তে অসন্তুষ্ট থাকেন এবং তারা যদি নতুন করে কোনো তদন্ত করতে চান, তার বিরোধিতা করব না। তবে দেখতে হবে সেটা যেন একদম রাজনৈতিক ভেন্ডেটায় পরিণত না। আচ্ছা, আজকে হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে বিশাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি তো বলতে এতদিন এই এর সঙ্গে, যোগের সঙ্গে রাজ্য সরকার কোনোভাবে যুক্ত ছিল না। কেন ছিল না জানি না, হ্যাঁ, কিন্তু এই সরকার বদল হওয়ার পরে, প্রধানমন্ত্রী আসার পরে এটার সঙ্গে যুক্ত সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা, এটা নিয়ে কি যেটা মোদির হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গত 7 দিন অফিস কাছারির দিন রেড রোড বন্ধ করে সেখানে ম্যারাপ বেঁধে আজকে সকালে যেটুকু যোগ বিয়োগ করেছেন, নিশ্চয়ই তিনি করতে পারেন। এ নিয়ে কোনো বিষয় নেই। যোগ আমাদের অত্যন্ত জরুরি, যোগ আমাদের গর্বের। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, হঠাৎ এখন আজ থেকে হঠাৎ এই যোগ শুরু হলো, সেটা কিন্তু কোনো অবস্থায় এটা ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আজকে এসে বাংলায় তিনি যোগ দেখালেন, এটা ভাববেন না। আমি যেখানে বসে কথা বলছি না, ঠিক আমার বাড়ির সামনে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন রয়েছে, যেটা গোটা পৃথিবীতে 600-700-র বেশি যাদের শাখা রয়েছে, তার ছাত্রছাত্রীদের, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরও তারা যোগ শিক্ষা করান। যোগ আমাদের একটা দীর্ঘদিনের, আমাদের সাধু সন্ন্যাসী প্রাচীনকাল থেকে এটা একটা ধারক বাহক এই সুস্থতার এই পদ্ধতি। এবং বাংলায় দীর্ঘদিন ধরে ব্যায়ামাচার্য, যোগাচার্য, এই ধরনের ঘটনা, তাদের এই সাধন চর্চা চলছে, বাংলার মানুষ করেন। আপনি দিব্য সুন্দর দাস, প্রেম সুন্দর দাস, এদের নাম শোনেননি? আমরা বাচ্চাবেলা থেকে যারা ফিজিক্যাল এডুকেশন ক্লাসে বই পড়ে এসেছি, যারা বহু মানুষ জীবন চর্চার মধ্যে মিলিয়ে নিয়েছেন যোগ। তো হঠাৎ আজকে প্রধানমন্ত্রী এসে তিনি ওখানে বজ্রাসনা শবাসন করেছেন বলে করতে হবে, তার তো কোনো তিনি এসে শুরু করলেন, এটা 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 একদম একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। তো দুর্গাপুজোর পর বলবে বাংলায় এতদিন দুর্গাপুজো হতো না, এবার সরকার আসার পর আমরা দুর্গাপুজো করলাম, এরা তো সেই সব করবে। যোগ এটি একটি অত্যন্ত গ্রহণযোগ্য, স্বাস্থ্যকর একটা জীবন শৈলীর চর্চা, যেটা যুগ যুগ ধরে বাংলাতেও হয়ে আসছে। বাংলায় একাধিক যোগ কেন্দ্র রয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু সাধারণ মানুষ নয়, দেশ নায়কদের তারাই চর্চা করান। আমি আমাদের এই যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেখানকার কথাও বলছি, জাপান থেকে আমেরিকা, আমাদের এই এলাকার ছেলেরা এখান থেকে শিখে গিয়ে ওখানে যোগের কতগুলো কেন্দ্র করেছে দেখুন। সারা বিশ্ব জুড়ে বাংলার যোগের ছেলেরা সারা বিশ্বে ডমিনেট করছে। তো সেখানে দাঁড়িয়ে বিক্রম চৌধুরী, এসব নাম শুনেছেন তো আপনারা? বিক্রম চৌধুরী, প্রেম সুন্দর দাস, দিব্য সুন্দর দাস, বিশ্বনাথ ঘোষ, ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, এরকম আরো অনেকে আছেন যে যারা যোগকে একটা শিল্পে নিয়ে গেছেন। তো ফলে আপনারা জানেন, আমি আপনাদের কোনো কাজে লাগবে কিনা জানি, এতখানি দেখেছি, আমাদের দেখা, আমার চোখে দেখা, আমার বাড়ির উল্টো দিকে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল যোগের সুফল একটা গেলাসে রঙিন মাছ, সেই রঙিন জীবন্ত রঙিন মাছ সহ খেয়ে ফেললেন। যোগ বিভিন্ন পেশি দেখালেন, কথা বললেন, তারপর যখন বার করে দিলেন ওই গেলাসটা পুরো ভর্তি এবং সেই মাছ দুটোও কিন্তু বেরিয়ে এলো। অর্থাৎ যোগ যে একটা অসাধারণ, শরীরটা যদি একটা একটা আর্ট হয়,
একটা 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 মানে মেশিনের একটা শৈল্পিক রূপ হয়, সেটাকে কিভাবে নিয়ে নিয়ন্ত্রণ করা যায় এটা যোগ দেখায়। এটা নরেন্দ্র মোদী এখানে এসে বজ্রাসনা সবাসন করেছেন বলে আমরা শিখছি, এসব ভাবার কোনো কারণ নেই। ঠিক। শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলতে উঠেই রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আর বিজেপি বিধায়ক রাজ্যের আগের অবস্থার সমালোচনা করেছে। কিসে? এই এখানে আর এদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, এদেরকে বাংলার মনীষীদের সম্মান তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে শুরু করলেন। আগের জমানায়, বাম জমানায় তো সব আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক যেসব কমিউনিস্ট নেতা তাদের জন্মদিন, মৃত্যুদিন এইসব হতো। হ্যাঁ, গোটা ব্যাপারটা হাত জোড় হতো না, গোটাটাই মুঠোর উপর ছিল। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো মুঠো থেকে হাত জোড়ে এনেছেন বাংলাকে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি এই জাতীয়তাবাদী যে আমাদের স্রোত, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির একের পর এক নেতা বাংলার মনীষীদের অপমান করেছেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, রাজা রামমোহন রায়কে বলেছেন ব্রিটিশের দালাল, মানে এর আগে নেতাজিকে তোজোর কুকুর বলেছেন বামপন্থী শিবির থেকে, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বামপন্থী শিবির বলেছে। বিজেপির নেতারা রবীন্দ্রনাথের কত রকম ডিস্টরশন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই তো বাংলার মনীষীদের প্রথম সরকারি পৃষ্ঠপোষকতায় সম্মান দেয়া। নরেন্দ্র মোদী তো জানেনই না বঙ্কিম দা বলে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তাকে বললেন বঙ্কিম দা। নরেন্দ্র মোদীর ধারণা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে দাদা বলা হয় বলে বঙ্কিমবাবুকেও দাদা বলতে হবে। আবার বঙ্কিম দা বলে যখন বলা হলো না, ওখানে দা যায় না, উনি আবার মাস্টারদার থেকে দা কেটে দিলেন, দিয়ে বললেন মাস্টার। আচ্ছা, এর মধ্যে ওনার ওই টুইট পাড়ুকন, তিনি বলে বসলেন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, ওটা বাংলাদেশি ভাষা। বলে এদের কাছ থেকে কি আশা করেন আপনারা? বলছি, এই বিপর্যয়ের পর দেখা যাচ্ছে একের পর এক দল ছাড়ছেন। সেখানে দাঁড়িয়ে মোশাররফ হোসেন তৃতীয় সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্টের আমি বলতে অবশ্যই সঙ্গে কথা হয়, কি বলতে হবে। যে অরূপ বিশ্বাসকে কি শোকজ করা হয়েছে? অরূপ বিশ্বাস তিনি যা করেছেন, আমি যেটুকু জানি তার সঙ্গে মানে পার্টির একটা কমিউনিকেশন আছে। এবার তার বেশি আমরা এখন কোনো মন্তব্য করছি না। শোকজ করা হয়নি, বলেছি তার সঙ্গে একটা কমিউনিকেশন হয়েছে, আমি তার বেশি একটি শব্দও বলছি না। এটা পার্টির একদম ইন্টারনাল। দেখুন, রাজ্য বাজেট আগামীকাল, তো রাজ্য বাজেট একটা নতুন সরকার এসছে, আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ এই খারাপ এই খারাপ যা বলতে যাবে উল্টো বলি, সেটা বলা যায় না, বা সেটা বলাটা সমীচীন নয়, সৌজন্যের ক্ষেত্রেও ঠিক নয়, এবং মানুষ ভালোভাবে নাও নিতে পারে না। একটা সরকার সবে এসছে। আবার এটাও ঠিক, এই অল্প সময়ের মধ্যেই সরকার সম্পর্কে কিছু মূল্যায়ন মানুষের তৈরি হতে শুরু করেছে, সেটা আমি আর নাই বা বললাম। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যের, তো সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবেন। আবার যদি আদায় করেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে আগের সরকারকে ইচ্ছাকৃতভাবে টাকাটা দেওয়া হয়নি। দুই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম এবং যে প্রকল্প, একদিকে হচ্ছে উন্নয়নের প্রকল্প পরিকাঠামো, অন্যদিকে হচ্ছে স্কিম, মানে কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, একেবারে জন্ম মুহূর্ত থেকে মৃত্যুতে সমব্যথী পর্যন্ত এই স্কিমগুলো, সামাজিক সুরক্ষা যারা পেতেন, এটা যেন সবাই এর সুরক্ষার মধ্যে থাকেন। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণভাবে উপভোক্তা কমিয়ে দেয়া, উপভোক্তা বাদ দেয়া, ক্রাইটেরিয়া তৈরি করে দেয়া। রাজ্যপালের ভাষণে দেখলাম অন্নপূর্ণা যোজনার আগে একটা শব্দ বসানো আছে, উপযুক্ত মহিলারা পাবেন। তাহলে এই উপযুক্তর ক্লারিফিকেশনটা কি, এটা যেন খুব ক্লিয়ার করে বলা থাকে। মানে যেটা লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেতেন, এবার উপযুক্ত অন্নপূর্ণা ভাণ্ডার বলতে গিয়ে দেখা যাচ্ছে একজন সরকারের মন্ত্রী এক একটা কথা বলছেন। একটা হচ্ছে এই থাকলে পাবে না, আবার কেউ বলছেন ও এখানে গেলে পাবে না, ওটা না করলে পাবে না। তাহলে এইগুলো আমরা চাই রাজনীতিতে যেন যে বাজেট ওনারা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিমাণ পরিকাঠামোর কাজ শুরু করে গেছিলেন, সেগুলো ঠিকঠাকভাবে হয়, এবং পাশাপাশি যে কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। বাজেটের জায়গা থেকে একটা আলোচনায় আসছে, সেটা হচ্ছে যে বিদায়ী সরকারের ঋণ 15 বছরে প্রায় মানে বেশ কয়েক লক্ষ কোটি টাকা। এবং এটা একটা ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে। বাম সরকার যে বিপুল ঋণ করে গেছিল,
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু ঋণ শোধের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হার অনেক বেশি, এবং তারপরে যেটাই হয়ে থাকুক বাম সরকারের আমলে যে ভয়ঙ্কর ঋণের বিষয়টা ছিল সেটা তুলনামূলকভাবে এখানে এসে আনুপাতিক হারে কম হয়েছে। আর রাজ্যের ঋণ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আন্তর্জাতিক বাজার থেকে, আন্তর্জাতিক তহবিলগুলো থেকে কেন্দ্রীয় সরকারের ঋণের কথাও কিন্তু, আনুপাতিক হারের কথাও কিন্তু সমানভাবে তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। যে কেন্দ্রীয় সরকার ঋণের পাহাড় নিয়ে বসে আছে আর বিজেপির লোকেরা রাজ্যের ঋণ নিয়ে কথা বলছে, এটা যেন না হয়।